নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 5ই জুন দিনটি সারা বিশ্ববাসীর কাছেই এক স্মরণীয় দিন। সারা বিশ্ব জুড়ে এই দিনটিতে পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিবেশ দিবস পালন করা হয় নানান আমাদের ভারতবর্ষ তথা এই রাজ্য এমনকি পূর্ব বর্ধমান জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠান। তেমনই একটি সংস্থা হলো গাছ গ্রুপ, যারা এক প্রকার 1998 সাল থেকে পূর্ব বর্ধমান জেলা সহ এই রাজ্য এমনকি রাজ্যের বাইরেও বৃক্ষরোপণ ও সবুজায়ন প্রকল্প পালন করে চলেছে বছরভর। এই প্রসঙ্গে তাদের কর্মপ্রক্রিয়া নিয়ে জানার জন্য আমরা মুখোমুখি হয়েছিলাম গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরীর সঙ্গে। আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে তিনি এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে জানালেন। 5 জুন সারা বিশ্ব জুড়ে পরিবেশ দিবস পালিত হয়। এই দিবস আমাদের ভারতবর্ষ, এই রাজ্য, এমনকি আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেও আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় পালন করা হয়। এই দিবসকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট জাতীয় শিক্ষক এবং আমাদের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অরূপ চৌধুরীকে। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ নিয়ে ভাবনা চিন্তাটা আপনার ঠিক কবে থেকে? পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা আমি যখন জীবনে স্কুলে প্রথম চাকরি করি তখনই কিন্তু আমার আসে। কারণ সেই সময় আমি যেদিন প্রথম জয়েন করি, আমার ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং উনি একটা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন। তা উনি আমাকে 4টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল যে ক্লাসরুমটাকে সমাজের কাছে নিয়ে চলে যাবে, তার জন্য একটা সামাজিক কাজকে বেছে নেবে। আমি তখনই ঠিক করেছিলাম যে তাহলে গাছ নিয়েই কাজ করব, এবং তখন থেকেই আমার শুরু। সেটা কি আপনার শিক্ষকতা জীবনে আসার পর? শিক্ষকতা জীবনে আসার আগে গ্রামের আমরা যারা যুবক ছেলে ছিলাম তারা গ্রামে তখন গাছ তত্ত্ব লাগাতাম। অটোমেটিক মনটা সেই গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েই ছিল। কিন্তু শিক্ষকতা এমন একটা জায়গা যে দেহে যেমন রক্ত সব জায়গায় পৌঁছাতে পারে দেহে, শিক্ষক আমি যদি ঠিকমতো দৃষ্টিভঙ্গি বজায় রাখি, আমি সমাজের সব জায়গায় পৌঁছাতে পারি। তা সমাজ এবং শিক্ষকদের মাঝে যে আমার ছাত্রছাত্রী, তাদের নিয়ে যখন কাজ করা যায় সমাজের কাছে সহজেই পৌঁছানো যায়। এবং সবুজায়ন করতে গিয়ে সেই কাজটা কিন্তু আরও খুব ভালো এবং দৃঢ় হয়েছে। এবং স্কুলে অনেক ছাত্রছাত্রী যারা ড্রপ আউট সেই সময় হতে যাচ্ছিল, তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা হয়েছে এবং স্কুলমুখীও করা গেছে। স্কুলের সঙ্গে সমাজের সম্পর্কটা কিন্তু বেশ ভালো হয়েছে দিনের দিন। পরিবেশ দিবস পালনের তাৎপর্যটা ঠিক কি? পরিবেশ দিবস পালনে আজ ধরুন 51তম পরিবেশ দিবস 2024 পালন করতে যাচ্ছি। আজ থেকে 50 বছর আগে যখন 1972 সালে 5ই জুন থেকে 16ই জুন বিশ্বের অনেক দেশ মিলে পরিবেশ ভাবনা চিন্তা করলো যে পরিবেশকে বাঁচাতে হবে, এটা মানবকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, উন্নয়নমুখী করতে হবে। এই মূলত তাদের দৃষ্টিভঙ্গি ছিল। আস্তে আস্তে তারা বিভিন্ন বিষয় বেছে নিয়ে একটা দেশকে তারা আয়োজক দেশ হিসেবে ঠিক করে এটা করতে আরম্ভ করলো। এর গুরুত্বটা বর্তমানে তো অসীম এবং প্রচণ্ড এর ব্যাপ্তি আছে। যে এমন একটা সংকটে মানুষ আজ পড়ে গেছে, তার অস্তিত্বের সংকটে, সেই রকম জায়গায় পরিবেশ দিবসের গুরুত্ব আজ মানুষের, আমার মনে হয় যে দৈনন্দিন জীবনে বা বেঁচে থাকার প্রশ্নে আজ কিন্তু পরিবেশটাকেই অগ্রাধিকার দেওয়া উচিত, এবং তার জন্যই কিন্তু পরিবেশ দিবস পালিত হচ্ছে। মূলত এই পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমরা দেখেছি যে প্রশাসনিক স্তরে একটা বিশেষ ভূমিকা নেওয়া হয়। তো প্রশাসনের পাশাপাশি
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসে এই কাজে। আপনি একটা স্বেচ্ছাসেবী সংস্থা আপনার হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করেছে বলে আমরা শুনেছি, সেটা হচ্ছে গাছ গ্রুপ। আপনারা কি ভূমিকা রাখেন এই এক্ষেত্রে? আমাদের গাছ গ্রুপ প্রায় 26 বছর হতে যাচ্ছে। তো আমরা এরকম দিনগুলোকে শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করি। হয়তো অতীতে অনেক সময় আমরা এই দিনগুলো অবজার্ভ করতে পারিনি, কিন্তু এবছর 2024-এ সৌদি আরবে আপনার এই দিনটা পালিত হচ্ছে, বিশ্বের যে পরিবেশ দিবস। তার থিম করা হয়েছে যে জমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ এবং মরুকরণ। এই তিনটেকে যদি ঠিক পালন করতে হয়, ঠিক মতো করা যায়, রক্ষার বা উদ্দেশ্য বা লক্ষ্যকে স্থির করা হয়, তাহলে এদের প্রতিরোধ করতে গেলে কিন্তু প্রথমেই যে আমাদের সহজ এবং সহজতম যে আমাদের কর্মসূচি নেওয়া উচিত সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণের সঙ্গে এরা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আর বৃক্ষরোপণ করলে পরে আমি মরুকরণের যে প্রতিরোধ সেটা করতে পারছি। আর বৃক্ষরোপণ করতে পারলে জমির মাটি যেটা আজ তার উর্বরতা হারিয়ে ফেলেছে তাকে ফিরিয়ে আনতে পারছি। আমি বৃক্ষরোপণ করলে পরে যে খরাটাকে আমি প্রতিরোধ করতে পারবো। সুতরাং আমরা গাছ গ্রুপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমাদের বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমরা সাধারণত দেখি প্রশাসনিক স্তরে অনেক রকম অনুষ্ঠান করা হয়, বিভিন্ন রকম বৃক্ষরোপণের আয়োজন করা হয়, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও কিছু ভূমিকা পালন করে থাকে। তো বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা হচ্ছে গাছ গ্রুপ, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন আপনি নিজে। তো এই আপনারা এক্ষেত্রে কি ভূমিকা পালন করেন? আমরা প্রত্যেক বিগত 26 বছর ধরে কিন্তু এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। আমরা গাছ ব্যাপক হারে মানুষের মধ্যে সচেতনতা এবং লাগানো দুটো কাজই করে আসছি। এবছর যে বিশ্ব পরিবেশ দিবসের যে থিমটা হয়েছে, যে আয়োজক দেশ সৌদি আরব, সেখানে তিনটে জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে: জমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ এবং মরুকরণ। মরুকরণ নামটার সঙ্গে হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি ব্যাপার থাকতে পারে, যে মরুভূমিকে হয়তো বিস্তার করা, কিন্তু তা নয়। মরুভূমিটার প্রসারকে প্রতিরোধ করা। এখন আমরা যদি একটা দেখি যে এই তিনটে জিনিস কিন্তু একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই তিনটে জিনিসকে প্রতিরোধের সবথেকে সহজ এবং সহজতম প্রথম কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ এবং সবুজের প্রসারতা করা। সবুজায়ন যদি আমরা ঘটাতে পারি এইসব এলাকায়, তাহলে কিন্তু এই তিনটে আস্তে আস্তে কমবে। আমরা দেখেছেন কিছু ঘটনা আছে যে মরুভূমি আস্তে আস্তে কিছু জায়গায় কমে আসছে, অনেক জায়গায় প্রচুর বেড়ে গেছে মরুভূমি, যেখানে সবুজায়ন দিয়ে কিন্তু মরুভূমি প্রতিরোধ করা কিন্তু হচ্ছে। এবং মাটির যে জলস্তর, যেটা আমরা বলি যে টপ সয়েলটা সাধারণত ভূমির 25 সেন্টিমিটার, ভূমি থেকে 25 সেন্টিমিটার মাটিটা থাকে। এখন এই মাটির জল কিন্তু নিচে নেমে যাচ্ছে, যার ফলে দেখবেন যে কিছু কিছু গাছ মরে যাচ্ছে। আমরা যদি ব্যাপক হারে গাছ লাগাতে পারি, তাহলে মাটির উর্বরতা শক্তিটা ফিরে আসবে, অর্থাৎ জমি বা মাটির পুনরুদ্ধার করা যাবে। আবার এই গাছ থাকলে পরে সে যেমন বৃষ্টিকে আনতে সহায়ক হবে, তেমনি মাটির মধ্যে জলটাও ধরে থাকতে পারবে। তাহলে কিন্তু খরাটাও প্রতিরোধ হচ্ছে, আবার মরুকরণটাকে প্রতিরোধ করা যাবে। আমরা এই গাছ নিয়ে কাজ করছি, সারা বছরই করছি। আমাদের কাছে কোনো বিশেষ দিন তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু সেইটা দিনই করতে হবে এটা ঠিক নয়। আমরা মনে করি যে বিশ্ব পরিবেশ দিবস বা অরণ্য সপ্তাহ মানুষের কাছে সারা বছর ধরেই হোক, আমরা সেই কাজ অব্যাহতভাবে করে যাচ্ছি। এবং আমাদের কাজ এখন এবছর আমাদের আরও কাজের ব্যাপকতা বেড়েছে, এবং সামনের সপ্তাহে হয়তো আমরা একটা বড় কিছু করতে যাচ্ছি, যদিও এখন আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, কিন্তু মানসিক এবং ফিজিক্যালি আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি আমাদের উপকরণ নিয়ে। এখন শুধু আমাদের কাছে গ্রিন সিগন্যালটা নিয়ে হলো। এই প্রসঙ্গে একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বৃক্ষরোপণ নিয়ে একটা বিষয় খুব প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে খণ্ডবন। এই খণ্ডবনের বিষয়টা নিয়েও আপনারা বেশ কিছু কাজ করেছেন, এটাকে একটু ছোট করে ব্যাখ্যা করবেন? যখন
আয়লা ইয়াস এগুলো সব হলো, তখন দেখবেন, বা আমিও দেখেছি বিভিন্ন জায়গায় সার্ভে করে, যেসব জায়গায় গাছ একা দাঁড়িয়েছিল সেই গাছগুলো কিন্তু সমূলে উৎপাটিত হয়েছিল। যেসব জায়গায় গাছ যুথবদ্ধভাবে ছিল সেখানে শাখা প্রশাখা ভেঙেছে, কিন্তু আপরুটেড কিন্তু বেশি হয়নি। এই ধারণার থেকে বা এই সমীক্ষা থেকে তখন আমরা ঠিক করলাম গাছগুলো যে এসব আমরা বিচ্ছিন্নভাবে গাছ না লাগিয়ে আমরা খণ্ডবন তৈরি করি। খণ্ডবনটা কি? বনের একটা ক্ষুদ্র রূপ। আমরা 30 থেকে 2000 গাছ জায়গা অনুযায়ী দেখে সেখানে মিশ্রিতভাবে গাছ লাগানো হয়, বেশিরভাগই ফরেস্ট্রি গাছ। এইটা যখন লাগানো হচ্ছে সুরক্ষিত জায়গায়, এটা লাগানোর ফলে খরচ কম, নজরদারি কম, এবং একটা পুরো জীববৈচিত্র্য তৈরি হয়ে যাচ্ছে, একটা ইকোসিস্টেম বাস্তুতন্ত্র তৈরি হয়ে যাচ্ছে অল্প জায়গার মধ্যে। পাখিদের বাসা হচ্ছে এবং সেই জায়গা টেম্পারেচার তুলনামূলক কিন্তু কম থাকছে অন্য জায়গার তুলনায়। মাটির উর্বরতা ফিরে আসছে এবং সেখানকার যে মাটির জল শোষণ ক্ষমতা সেটা কিন্তু আবার কিন্তু ফিরে আসছে। অর্থাৎ আমরা বলছি যে আওয়ার ফিউচার, আওয়ার সয়েল আওয়ার ফিউচার, এই জায়গাটা ফিরে আসছে। সবচেয়ে যেটা বড় হচ্ছে গিয়ে মাটির মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকছে সেগুলো কিন্তু বাসা বাঁধতে আরম্ভ করছে সেখানে। আর মানুষের কাছে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারা যাচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে যারা খণ্ডবন করছে তাদের কাছে আগামী দিনের অর্থনৈতিক বা প্রজন্মের কাছে একটা ভালো অর্থনীতি তাদের সহায়ক করে দিয়ে চলে যাচ্ছে। খণ্ডবনের সংক্ষিপ্ত রূপ এটাই। মাঝে কিছু তাল গাছ নিয়ে আপনারা কিছু কাজ করেছিলেন, মানে তাল গাছ রোপণ হয়েছে, এই বিষয়টা নিয়ে কি কোনো নতুন কিছু ভাবনা চিন্তা ছিল? হ্যাঁ, এবছরও আমাদের তালের আঁটি সংগ্রহ করা হবে এবং বেশ কিছু জায়গায় তালের আঁটি বসানো হবে। অতীতে আমরা যারা বসিয়েছিলাম প্রথম বছরে আমরা সাকসেস রেটটা 40% পেয়েছি, পুরোটা পাইনি, কারণ এটা আমাদের কিছুটা অজ্ঞতা ছিল। আঁটিগুলো কীভাবে বসাতে হবে সেটা আমরা জানতাম না। কিন্তু একটা জায়গায় আমরা প্রায় 150 মতো লাগিয়েছিলাম, সেটা একটা গ্রামে, সেখানে কিন্তু 100-র ওপর কিন্তু তালের আঁটি গাছ হয়ে বেরিয়েছে। সামনে বছর আমি আর একটা বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলা প্রকৃতি ও প্রাণী প্রেমী সংঘের অন্যতম একটা পদাধিকার আছি, সেই অ্যাঙ্গেল থেকে আমরা কাল্লা সাব ডিভিশনে এবার ঠিক করেছি অনেক সংখ্যক আঁটি আমরা লাগাতে পারবো। আর পশ্চিম বর্ধমান বা এইদিকে বর্ধমানটায় আমরা কিছু জায়গা সিলেক্ট করেছি, আরও জায়গা আমরা চাইছি যেখানে তালের আঁটি কিন্তু আমরা লাগাবো। এবার তাল নিয়ে পার্টিকুলার ভাবনাটা এর কি আলাদা কোনো উপযোগিতা আছে? অবশ্যই আছে। এই কারণে যে আমরা অতীতে দেখেছি তাল একটা ফুডের কাজ করে। মানুষের যখন ভাদ্র মাস, যদিও এখন সেই খাবারের অভাবটা হয়তো নেই, কিন্তু এখনও কিন্তু মানুষ তালকে ভালোবাসে। আজও দেখবেন যে জন্মাষ্টমীর সময়, গত বছরই বোধহয়, যে একটা তালের দাম 200 টাকা অবধি উঠেছিল। তো সেটা একটা ব্যাপার বটে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা বজ্র নিরোধক। মানুষের কাছে ভুল ধারণা আছে যে তাল গাছ লাগালে নাকি বাজ পড়ে, আসলে তা না। তাল গাছ থাকলে বাজ সেখানে পড়বেই। তাল গাছ থাকলে তার যে পাতার যে গঠনটা আছে ছোচালো, এবং এর মধ্যে একটা চৌম্বক শক্তি নাকি কাজ করে, বিজ্ঞান তাই বলে। সে কিন্তু বাজটাকে নিজে গ্রহণ করে নিজে মৃত্যুবরণ করছে। নিজে মৃত্যুবরণ করে সেই এলাকায় কোনো গৃহপালিত পশু বা গরু ছাগল বা কোনো মানুষ মাঠের কাজ করছে, তার প্রাণটা কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। তাল গাছ রোপণের কিন্তু এটা একটা বড় ব্যাখ্যা। এছাড়া রূপসী বাংলার তাল গাছ অন্য একটা আঙ্গিক, যেটা হারিয়ে যাচ্ছে। এটা আমাদের লক্ষ্য একটা। তাল গাছ নিয়ে তো কবিতাও রয়েছে। কবিতাও আছে। আচ্ছা, একটা বিষয় নিয়ে এখন যেটা নানা রকম ভাবে আপনার সংরক্ষণের অভাবে, এইটা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি? খুব প্রাসঙ্গিক, বাস্তব এবং সঠিক প্রশ্ন করেছেন। এখন বৃক্ষরোপণ আর সবুজায়ন, আমরা গাছগুলো এটা মনে করি এর মধ্যে অনেক ফারাক। আপনার সঙ্গে সহমত পোষণ করছি আমি। বৃক্ষরোপণ, আমি যেদিন গাছ লাগালাম সেদিন বৃক্ষরোপণ, সেটা সংবাদ হলো, মানুষের কাছে পৌঁছালো, একটা হইচই ব্যাপার হলো। এটা আনুষ্ঠানিক দিক।
এটা কিন্তু সবুজায়ন নয়। তারপরে 2 বছরের মধ্যে আমার গাছটা কতখানি বড় হলো সেটা হচ্ছে সবুজায়ন। আমরা কিন্তু 2 বছরটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনাদের এখানে দেখুন, বর্ধমানের কানলা গেটের কাছে নারী কবরস্থান একটা আছে, নিয়ারেস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। ওখানে গত বছর আমরা খণ্ডবন তৈরি করেছি। যদি যান দেখবেন যে সবুজায়ন আমাদের কিন্তু 2 বছরে যেতে হলো না, আমরা এবছরে কিন্তু বলতে পারছি যে এটা সবুজায়ন হয়েছে। বৃক্ষরোপণটাকে আমরা কিন্তু প্রচারের জায়গায় নিয়ে যাই না, কারণ এটা সংবাদ হতে পারে, কিন্তু সবুজায়ন নয়। আমরা সবুজায়নে গুরুত্ব দিচ্ছি বৃক্ষ মাটিতে রোপণ করার 2 বছর পরে তার যে রেজাল্ট, সেটাকে আমরা সবুজায়ন বলছি। আপনি তো শিক্ষক, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, তো ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃক্ষরোপণের বিষয়টাকে মানে ওদের কতটা সম্পৃক্ত করা প্রয়োজন এই কাজটার সঙ্গে? ছাত্রছাত্রীরা হচ্ছে একটা নরম মনের কিন্তু দেব শিশু। আমি শিক্ষক, আমার কিন্তু নৈতিক এবং আদর্শগত দিক থেকে আমার কর্তব্য হচ্ছে তার মনটাকে তৈরি করা, পঠন পাঠনের সঙ্গে সমাজের সঙ্গে তাকে পরিচিত করা, তাকে ঋদ্ধ করা। আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যখন একটা কৃতি ছাত্র, সে স্পোর্টসে হোক, সে সততায় হোক, সে তার ব্যবহারে হোক, সে রেজাল্টের দিক থেকেই হোক, যখন তাকে একটা বৃক্ষ শিশু দিয়ে শিক্ষক দিবসের দিন পুরস্কৃত করা হয়, তখন কিন্তু তার মানসিক পরিবর্তন ভীষণভাবে কিন্তু হয়ে যায়। এবং এইটা আস্তে আস্তে করার ফলে আজ দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা গাছের প্রতি কিন্তু ভালোবাসা তৈরি করেছে। পিকচারটা যদি শহর কেন্দ্রিক আমি ভাবি, শহরে মাটির অভাব, বৃক্ষ বা ফরেস্ট্রি গাছ লাগানো মুশকিল আছে। সেখানে আমরা যখন 5 বছরের লাইফের কোনো গাছ ফুলের চারা দিচ্ছি, বা এই যে করবি গাছটা রয়েছে, এই করবি গাছ জাতীয় জবা গাছ এরকম যখন দিচ্ছি, তারা কিন্তু খুব সানন্দে সসম্মানে সেটাকে নিজের বন্ধুর মতো করে নিয়ে যাচ্ছে এবং বাড়িতে রোপণ করছে। আজ গাছ কিন্তু কেউ ফেলে যাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম। গাছ যে ফেলে যাবে, আজ কিন্তু গাছ নেওয়ার প্রতিযোগিতাটা কিন্তু বেশি হয়ে গেছে। আর ছাত্রছাত্রীদের, তারাই তো পৃথিবীটাকে পরের জেনারেশনে বাঁচাবে। তাদের মনটাকে যদি আমরা সবুজমুখী করতে পারি, আমরা কিন্তু সমাজের বুকে একটা বিরাট ফিডব্যাক পেয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে এটা বাড়ছে। আমাদের গাছ গ্রুপ ফেসবুকে যেটা আছে দেখবেন, প্রচুর ছাত্রছাত্রী আছে, বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটিকে আমরা টার্গেট করেছি ছেলে মেয়েদের। তারা কিন্তু প্রচুর পরিমাণে জয়েন করছে এবং কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই ছাত্রীরা যখন কৃতিত্ব অর্জন করে বিভিন্ন পরীক্ষাতে, তখন তাদের নানাভাবে সম্মানিত করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান করে, স্কুলও করে। তো এই উদ্যোগের সঙ্গে আমরা যেটুকু জেনেছি যে আপনি একটা সময় তাদেরকে এই বৃক্ষ চারা দেওয়ার বিষয়টা, তাদের হাতে তুলে দেওয়ার বিষয়টাকে নিয়ে একটা ভাবনা চিন্তা করেছিলেন এবং সেটা সূত্রপাত করেছিলেন। তো এইটার উদ্দেশ্য কি ছিল? এটা আমি শুরু করেছিলাম 1998 সালে আমার স্কুলেতেই, শিক্ষক দিবসের দিন। সে বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, তাদেরকে ফলের চারা দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং এলাকায় একটা বেশ শোরগোল পড়ে গিয়েছিল। কয়েকজন গার্জেন তারপর দিন দেখা করে সেই বলেছিলেন যে এর থেকে ভালো পুরস্কার বোধহয় হয় না। তো সেটা আস্তে আস্তে যখন আমরা বিভিন্ন স্কুলে শুরু করি, আস্তে আস্তে মানুষকে কনভিন্স করে, এবং তার সঙ্গে সংবাদ মাধ্যম কিন্তু তাদের কিন্তু দুহাত বাড়িয়ে দিয়েছিল এটা প্রচার করার জন্য। আস্তে আস্তে স্কুলে শিক্ষকরা বিভিন্ন জায়গায় কিন্তু নিল। এবং এখন তো আপনারা দেখবেন যে বর্ধমান বড় বড় হলে, তো বর্ধমানে কৃতি ছেলেদের যখন সম্বর্ধনা দেওয়া হয়, আমি কোনো পুরস্কার সম্বর্ধনে কোনো পুরস্কারকে কিন্তু আমি নিচু ভাবছি না, সবই সমান। কিন্তু মৌলিক পার্থক্য একটা থেকে যায়, একটা প্রাণ, একটা প্রাণী। তাই আমরা যখন একটা প্রাণযুক্ত একটা কোনো সবুজ পুরস্কার দিচ্ছি, তখন সেই কৃতি ছেলে তার মনের মধ্যে এটাই আমরা বোঝাতে চাইছি, বার্তা দিতে চাইছি যে তোমারও সমাজের প্রতি কিছু কর্তব্য আছে, পরিবেশকে রক্ষার জন্য তোমারও আগামী দিনে কিছু কর্তব্য আছে। এটাই আমাদের মেন লক্ষ্য।
আর একটা ছাত্র সে তো জীবনে বলতে পারবে যে আমার গাছ, আমার গাছ প্রজেক্টটা গত বছর থেকে শুরু করেছি। ছেলেরা বলতে পারে আমার মোবাইল আছে, আমার সাইকেল আছে, মোটর সাইকেল আছে। যখনই প্রশ্ন করা হচ্ছে তুই বলো তো আমার গাছ আছে কিনা, তখনই দেখা যাচ্ছে কম ছেলে হাত তোলে। কিন্তু এই প্রজেক্টে আমরা কিন্তু সাড়া পাচ্ছি। ছেলেরা কিন্তু অন্তত একটা ফুলের গাছও শহরে যাদের জায়গা নেই, টবের গাছ, ইনডোর প্লান্ট এগুলো কিন্তু লাগাতে শুরু করেছে। মানে আপনাদের গাছ গ্রুপের পক্ষ গাছ মানে এই বৃক্ষ চারা দেওয়া, বৃক্ষরোপণ করা, এই কাজ এখনো পর্যন্ত মানে কত গাছ আপনারা করতে পেরেছেন? এখন পর্যন্ত 7 লাখের ওপর কিন্তু আমাদের গাছ বিতরণ, গাছ রোপণ এবং সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দুটোভাবেই কিন্তু আমাদের 7 লাখের ওপর কিন্তু হয়েছে। এটা কি শুধু পূর্ব বর্ধমান জেলা না অন্যান্য জেলা? না, আমাদের এখন কাজ গোটা রাজ্যে হচ্ছে। গোটা রাজ্যে শুধু তৈরি নয়, গত বছর আমরা ঝাড়খণ্ডে গাছ গ্রুপে একটা শাখা করতে পেরেছি। আমরা বলে রাখাই ভালো যে আমরা এই সিজনে হয়তো বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত কারমাটারে, যেখানে ইতিমধ্যেই আমরা 4টে গাছ লাগাতে পেরেছি, তারা আমন্ত্রণ করেছেন, প্রচুর জায়গা আছে ওখানে একটা খণ্ডবন তৈরি করার। এবং ওখানে আমরা ঝাড়খণ্ডের যা আমাদের গাছ গ্রুপের শাখা আছে, টিচারদের 30 জন শিক্ষক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা ওখানে ওই দিন আমাদের গিয়ে 2টো টিম ভাগ হয়ে যাবে। আমরা 5টা স্কুলে বৃক্ষরোপণের একটা আমাদের পরিকল্পনা রয়েছে। এবং এই ব্যাপারে বন দপ্তর তারা কিন্তু বলেছে, আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা প্রয়োজনে গাছ লাগাবো। আপনি তো শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় শিক্ষকের পুরস্কার পেয়েছেন। এই সবুজায়ন প্রকল্প এটা কি আপনাকে সেই দিকে কোনো সহযোগিতা করেছে? সবুজায়ন এখন শিক্ষক হিসেবে যে কৃতিত্ব, যে জিনিসগুলোর জন্য আমি রাজ্যপালের কাছ থেকে পুরস্কার বা রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছি, তো সেখানে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। তার মধ্যে একটা সোশ্যাল ওয়ার্ক ছিল। সেই ক্ষেত্রে এই বৃক্ষরোপণ অবশ্যই তার একটা ভূমিকা পালন করেছে। বিশ্ব পরিবেশ দিবস আর 5ই জুন প্রতি বছরই পালিত হচ্ছে। এই দিনটাকে সামনে রেখে সমাজের প্রতি আপনার কি বার্তা? আমি বলবো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এইটাকে একটা দিনই কেউ ভাববেন না, এটাকে শুরু করুন, শুরুর দিন। আমরা যেমন দুর্গাপুজোয় 4টে দিন ভাবি, সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করি। আমি বলবো যে এইটা শুরু করুন 5ই জুন, এটা চলুক। এই বিশ্ব পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, এটা চলুক যতদিন বৃষ্টি নামবে, যতদিন বৃষ্টি থাকবে, যতদিন বর্ষা থাকবে, যতদিন মাটি সরস থাকবে এবং মাটি বলবে যে আমার বুকে একটা গাছ লাগাও, ততদিন কিন্তু আমরা এই বিশ্ব পরিবেশ দিবস বা অরণ্য সপ্তাহ পালন করে যাই। কারণ পৃথিবী থেকে আমরা নিয়তই অক্সিজেন নিচ্ছি। আজ আমাকে প্রশ্ন করতে হবে যে আমি পৃথিবীকে কী দিচ্ছি ফিরিয়ে। তার জন্য অন্তত বছরে একটা করে গাছ লাগান, কিংবা কাউকে গাছ ডোনেট করুন যে লাগাতে পারবে। তারপর তাকে বড় করুন, 2 বছরে লক্ষ্য রাখুন, খবর রাখুন যে সে বড় হচ্ছে কিনা। তাহলেই কিন্তু অরণ্য সপ্তাহ বলুন, বিশ্ব পরিবেশ দিবস বলুন, বসুন্ধরা দিবস বলুন, সবটাই কিন্তু সফল হবে। গাছ নিয়ে তো আপনি অনেক লেখালেখি করেছেন, সেখান থেকে ছোট্ট করে কিছু বলতে পারবেন যেটা মানুষের কাছে একটা সদার্থক বার্তা হিসেবে যাবে? বেশ কিছু কবিতা আছে, কিন্তু এখন তো সেগুলো আমি আনিও নি। কিন্তু আমাদের গাছ গ্রুপে আমাদের 2টো ট্যাগলাইন আছে। একটা হচ্ছে আমি নই আমরা। আমি বলে কিছু নেই। ভালো কাজ করতে গেলে অনেক ভালো মানুষের দরকার হয়। আমি দিয়ে মানুষের অহংকার বাড়ে, মানুষ প্রচারমুখী হয় এবং সে পৃথিবী থেকে গাছ যেমন শিকড়টা মাটির সঙ্গে রাখে আর শাখাটা উপর দিকে থাকে, তখন আমি থাকলে কিন্তু শিকড়টা মাটিতে থাকে না, কিন্তু তার যে শীর্ষদেশ সে কিন্তু উপর দিকে উঠতে চায়। আর কিছুক্ষণ আগে আমি বললাম যে যুথবদ্ধতা থাকলে কিন্তু সহজে ভেঙে পড়া যায় না। ভালো একটা বন যেমন খণ্ডবন, তেমনি আমরা যদি সবাই ভালো কাজ করতে, যদি ভালো কাজে নামি তাহলে আমরা দরকার আছে। সেই জন্য আমাদের ফার্স্ট ট্যাগলাইন আমি নয় আমরা। দ্বিতীয়টি যেটা আমার উপরই তৈরি করার দায়িত্ব দিয়েছিল আমাদের গাছ গ্রুপ,
দ্বিতীয়টা হচ্ছে কি, যারা প্রথম থেকেই আমি ব্যবহার করে থাকি, যে পৃথিবীতে সবটাই যায় তিনজন, তার জীবনের সবটাই যায় তিনজন, যে কিন্তু কিছু প্রতিদান আশা করে না। এক হচ্ছে আমার জন্মদাত্রী মা, দুই হচ্ছে শিক্ষা বা শিক্ষালয়, তিন হচ্ছে গাছ। এদেরকে সম্মান করুন, এদেরকে যত্ন করুন। ধন্যবাদ আপনাকে। আপনি বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের যে বার্তা দিলেন, মানে পরিবেশ দিবসটা হয়তো বিশেষ একটা দিনকে কেন্দ্র করে পালন করা হয়, কিন্তু মানুষের কাছে পরিবেশ দিবস যেন প্রতিটা দিনই থাকে। ঠিক। নমস্কার আপনাদেরও। আমিও আপনাদের এই চ্যানেলের আগামী দিনের সাফল্য কামনা করি। এটাও যেন মানুষের কাছে এইরকম মানুষের সচেতনতার প্রচারে, শিক্ষা হোক, পরিবেশ হোক, রাজনীতি হোক, যে কোনো হোক, সবের জন্য মানুষকে জাগরণের জায়গায় ইতিবাচক ভূমিকা পালন করে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।